আজকে আমরা কোষে দেখি 1.1 এই অঙ্কগুলো করি। কোষে দেখি 1.1 এক নম্বর প্রশ্নটা কি আছে, মূলদ সংখ্যা কাকে বলে লিখি। চারটি মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা যে সংখ্যাকে পি ভাজিত কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হলো পরস্পর মৌলিক সংখ্যা। পি ও কিউ হলো মৌলিক সংখ্যা, হবে না, পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা। পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাকে বলে মূলদ সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, কিউ এর মানটা শূন্য হবে না, তাকে বলো মূলদ সংখ্যা। চারটি মূলদ সংখ্যা ধরেন, চারটি মূলদ সংখ্যা যেমন ধরো 2/3 মূলদ সংখ্যা, 5/7 মূলদ সংখ্যা, 1/1/3 মূলদ সংখ্যা, 1.5 এটা মূলদ সংখ্যা। এই যে 1/1/3 এটা মূলদ সংখ্যা, এটা মিশ্র ভগ্নাংশ। এটা যদি আমরা অপ্রকৃত পরিণত করি কি হবে, 3 × 4 4/3 হবে, যা পি বাই কিউ আকারযুক্ত। যদি 1.5 কে দেখি, এটা 15/10, যা পি বাই কিউ আকার যুক্ত। আর বাকি দুটো তো বোঝাই যাচ্ছে। পরের কোশ্চেনটা কি আছে, 2 নম্বর, শূন্য কি একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, শূন্য হলো মূলদ সংখ্যা। শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করি। যেমন ধরো আমরা শূন্যকে লিখতে পারি 0/1 লিখতে পারি, কেউ শূন্যকে 0/2 লিখতে পারে, শূন্যকে 0/5 লিখতে পারে। শূন্য মূলদ সংখ্যা। 3 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে এগিয়ে যাই। 3 নম্বর কোশ্চেনে কি আছে, নিচে মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যা রেখা মানে একটা সরল রেখা, যে সরল রেখার উপরে সংখ্যা বসানো থাকবে, এটা সংখ্যা রেখা। যে সরল রেখার উপরে সংখ্যা বসানো থাকে সেটাই সংখ্যা রেখা। প্রথমে 7, ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এটাকে 0 দিলাম, তাহলে সমান দূরে দূরে বিন্দু নেব। এটা +1, এটা +2, প্লাস সমান দূরে দূরে, এটা +3, এটা +4, এটা +5, +6, এটা হচ্ছে +7, এটাই অ্যান্সার হবে। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে +7। আর সংখ্যা রেখার উপরে বাঁদিকে শূন্য বিন্দু বাঁদিকে হলে পরে -1 -2 এটা হবে। আমার এটা হচ্ছে অ্যান্সার,
সংখ্যা রেখার উপরে 7-এর অবস্থান। সংখ্যা রেখার কিছুই নয়, একটা সরল রেখা, যে সরল রেখার যদি এক জায়গায় শূন্য দিই, তারপর ডান দিকের বিন্দুগুলো সমান দূরে দূরে বাড়বে, +1 +2 +3 করে যাবে, বাঁ দিকে হলে মাইনাস হবে। সংখ্যা রেখার উপরে এটা হচ্ছে 3-এর 1 নম্বর, 3-এর 2 নম্বরটা সংখ্যা রেখার উপরে -4 স্থাপন করতে বলেছে। সংখ্যা রেখা বানালাম, এরকম জায়গায় কি দিলাম, 0। ডান দিকে +1 +2 +3, बाएं तरफ -1 -2 -3 -4। এটাই উত্তর। -4 এর অবস্থান দেখাতে বলেছে। এখানে সমান দূরে বিন্দুগুলোকে স্থাপন করতে হবে। 3-এর দাগে 3 নম্বর, 3/5 সংখ্যা রেখা নিয়ে নিলাম। এটা হচ্ছে 0, ঠিক আছে। 0-র পরে সমান দূরে 1 2 3 4 5, এই 5 নম্বর পয়েন্টটাতে লিখবো +1। আবার এই 0 থেকে এইটা যতটা দূরত্ব আছে ততটা দূরত্বে নেব +2, এদিকে ততটা দূরত্বে -1। বুঝা গেছে? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এটাকে কি করেছি, 5 ভাগে ভাগ করেছি। 1 2 3 4 5, 5 ভাগে। এর যে 3 নম্বর অবস্থানটা, এই 3 নম্বর অবস্থানটা হচ্ছে 3/5। 0 থেকে 1 পর্যন্ত যদি 1 সেমি হয়, তার এই অংশটা কি হবে, 3 নম্বর পয়েন্টটা কি হবে, 3/5। 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ। এটাই দেখাচ্ছে যে সংখ্যা রেখার উপরে 3/5 স্থাপন করতে বলেছে। 3-এর দাগের 4 নম্বর, 3-এর দাগের 4 নম্বরে বলেছে সংখ্যা রেখার উপরে 9/2 স্থাপন করতে বলছে। 9/2, 9/2টা আসলে কি, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে 4 পূর্ণ 1/2 হবে না? তাহলে কি করব, একটা লাইন টানবো, লাইন টেনে দিলাম। এখানে আমি কি করলাম, 0 সংখ্যা রেখা একটা সরল রেখা, তার উপরে 9/2, 9/2 নজরের দিকে, 9/2 মানে 4 পূর্ণ 1/2। এটাকে মিশ্র ভগ্নাংশে ভাগলে এটা হবে। তাহলে সংখ্যা রেখার উপর কি করে স্থাপন করব, এদিকে তাকাবে। এটা 0 বিন্দু, এখানে দিলাম 1 +1 +2 +3, সমান দূরে বিন্দুগুলো নিয়ে যাব। এখানে +4, এখানে আছে +5। বাঁদিকে লিখলে -1 -2 এরকম হবে। এবার 4.5 মানে 4-এর সঙ্গে হাফ যোগ করতে হবে। 4 হচ্ছে এখানে, +4 এখানে, তার ঠিক মধ্যবিন্দু, 4 আর 5-এর ঠিক মধ্যবিন্দুটা, এটা হচ্ছে কি 4.5, 4.5 বা 9/2। এটাই অ্যান্সার। সংখ্যা রেখার উপরে 9/2 এর অবস্থান, 4 আর 5-এর ঠিক মাঝখানটা। এরকম করলাম। সংখ্যা রেখার উপরে এই যে 3/5 এর অবস্থান, 3/5, 3/5 মানে কি, একটা জিনিসের 5 ভাগের 3 ভাগ। কি করেছি, এখানে 0 নিয়েছি আর এখানে 1 নিয়েছি, এখানে মানে সমান দূরত্ব, 0 থেকে 1 যদি 1 সেমি দূরে হয়, 1 থেকে 2 1 সেমি দূরে, তাহলে 0 1 2 করা আছে। আর এই 0 থেকে 1 পর্যন্ত 5 ভাগে ভাগ করেছি, সমান 5 ভাগে। তার 3 নম্বর পজিশনটা হচ্ছে কত, 3/5। এটা কি আছে, সংখ্যা রেখার উপরে -4 এর অবস্থান, -4, এটা 0। সংখ্যা রেখা করেছি, ডান 0 বিন্দু ডান দিকে সমান দূরে বিন্দুগুলো +1 +2 +3 হবে, বাঁ দিকে মাইনাস হবে। তার 0 বিন্দু বাঁ দিকে 4 নম্বর, 1 2 3 4, 4 নম্বর পয়েন্টটা কত, -4। সংখ্যা রেখার উপরে +7 এর অবস্থান দেখানো। এই 0 বিন্দু এখানে, তার ডান দিকে সমান দূরত্বে 7 নম্বর পয়েন্টটা,
মানে এইগুলোর গ্যাপ গুলো সমান হবে, চোখের আন্দাজে সমান হবে। আর ওদিকটা দেখে নাও, 3 দাগে 5 নম্বর, প্রত্যেকে কোশ্চেনটা করবে। 2/9 সংখ্যা রেখার উপরে 2 ভাজিত 9 বসাতে বলেছে। কি করে করব? কোনো দুঃখ নেই, প্রথমে একটা সরল রেখা টেনে নেব, স্কেল দিয়ে টানবো, এখানে লিখবো 0। ঠিক আছে, এবার 2/9 তো এটাকে সমান 9টা, এখান থেকে 9 ঘর যাব। 1 2 3 4 5 6 7 8 9। এই 9 গিয়ে লিখবো +1, 9 গিয়ে লিখবো +1। আবার এই 0 থেকে 1 যতটা দূরে ততটা দূর এখানে গিয়ে লিখবো +2। বুঝতে পারছি? এবার এখান থেকে এখানে লিখবো -1। এই যে 0 থেকে 1 পর্যন্ত 9 ভাগে ভাগ করেছি, তার 2 নম্বর পজিশনটা, 2 নম্বর ঘরটা, এটা হচ্ছে 2/9। 9 ভাগের 2 ভাগ, এখান থেকে 9 ভাগ করা আছে। 9 ভাগ কি করে করা আছে বুঝলাম, কাউন্ট করলেই হবে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ। আর এই 2 নম্বর ভাগটা, 9 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 2/9। বুঝেছি? এটাই সংখ্যা রেখা বসানো। এরপরে কত আছে? 11/5, 3 দাগের 6 নম্বরটা, 11 ভাজিত 5। 11 ভাজিত 5টাকে তুমি যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নাও আগে, কত হবে? মানে 2 পূর্ণ 1/5 হবে না? 5 দুগুণ 10 আর 1 11, তাই না? তাহলে সংখ্যা রেখা বানালাম, সংখ্যা রেখা বানালাম। এখানে কত লিখবো? এটা 0। এখানে লিখবো +1, মানে এখান থেকে এটা 1 সেমি। এখানে লিখবো +2। এখানে 2 এর পরেও কি আছে? আরো 1/5 যোগ আছে। তাহলে এখান থেকে 5 ঘর যাব, মানে এখানে 0 থেকে 1 যতটা, 0 থেকে 1 থেকে 2 ততটা দূরত্ব আছে। এবার এখান থেকে 1 2 3 4 5, এই 5 নম্বর জায়গাটা লিখবো +3। তাহলে দেখ, এই 0 থেকে 1 পর্যন্ত যদি 1 সেমি হয়, 1 থেকে 2 পর্যন্ত 1 সেমি, আবার 2 থেকে 3 পর্যন্ত 1 সেমি, সমান দূরে আছে। এবার 2 থেকে 3 এর মধ্যে ক ভাগে ভাগ করেছি? 5 ভাগে। তার যে প্রথম যে পয়েন্ট পজিশনটা, এটাই হচ্ছে কত? 2 পূর্ণ 1/5, 5 ভাগের 1 ভাগ, এইটুকুনটা, এটা হচ্ছে 1/5। তার আগে 2 আছে, এখান থেকে পর্যন্ত 2 সেমি আছে। এরপরে -13/4, -13 ভাজিত 4, -13 ভাজিত 4 সংখ্যা রেখার উপর স্থাপন করতে হবে। তাহলে 4 দিয়ে 13 কে প্রথমে ভাগ করো, 4 দিয়ে 13 কে ভাগ করলে কত? 3 4 12, থাকলো 1, 1/4 ভাগ করলে মিলে যাবে। তাহলে এটা কত হবে? -3 পূর্ণ 1/4। ঠিক আছে, আরে সংখ্যা রেখা বানিয়ে দাও। এখানে ও 0, এটা মাইনাসের ব্যাপার, তাহলে বাঁদিকে আসো। বাঁদিকে এখানে যদি আমি কি করি? -1 লিখি, এখানে কত লিখবো? -2 লিখবো, এদিকে -3। এরপরে এরকম জায়গায় -4 হবে। সমান দূরে দূরে গ্যাপ, চোখের আন্দাজে গ্যাপ গুলো যেন সমান থাকে। এবার কি? 1/4, এটাকে 4 ভাগে ভাগ করো। -3 থেকে -4 এর মধ্যে ক ভাগে ভাগ করবো? 4 ভাগে। প্রথমে মাঝখানে ভাগ করলাম, 2 ভাগ হয়ে গেল, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। এই যে পয়েন্টটা, এটা কি? এইটুকুনটা কি 1 ভাগ না? তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত? -3 পূর্ণ 1/4। -3 পূর্ণ 1/4 মানেই হচ্ছে -13 ভাজিত 4। এটাই উত্তর হচ্ছে। আর একটা কাজ করলে হয়, এদিকটা +1 +2 বসিয়ে দিলাম। এরপরে
5 দাগের কোশ্চেনটা বলছে 4 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখে। একটা 4 একটা সংখ্যা আছে আর 5 একটা সংখ্যা আছে। 4 আর 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। 4 এবং 5 মধ্যে কটা মূলদ সংখ্যা লিখতে হবে? 3টি। 4 ও 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা পেতে কি করি? 4 এবং 5 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা লিখি যাদের হর কত হবে? তোমার 3 + 1 = 4, হর হবে 4। অতএব আমার যে 4 সংখ্যাটা আছে, যদি হরকে 4 করতে হয় তাহলে উপরে 4 দিয়ে গুণ করতে হবে। 4 × 4 মানে 16/4। আবার 5 যদি হর 4 করতে হয়, উপরেও কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, 20/4। এগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এটা কাটাকুটি করলে পরে এটিতে ফিরে আসবে। এই কথাটা একটু মুখস্থ করি। 4 ও 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা পেতে 4 ও 5 সমতুল্য মূলদ সংখ্যা লিখি যাদের হর কত হবে? 4। মানে যদি 3টে মূলদ সংখ্যা তাহলে 3 + 1 যোগ করতে হবে। যদি 5টা মূলদ সংখ্যা হয় তাহলে 5 + 1 সমতুল্য মূলদ সংখ্যা হর 6 হবে যদি 5 ভাগে হয়। তাহলে 3টি মূলদ সংখ্যা বসাতে হবে। তাহলে 3 + 1 হর হবে কত? 3 + 1 4। তাহলে এটা সমতুল্য মূলদ সংখ্যা। এবার অতএব 4 ও 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো কত হবে? এই 16 পরে কত সংখ্যাটা কত? 17। 17/4 এটা লিখলে হবে। 18/4 এটা লিখলে হবে। 19/4 এটা উত্তর। 16 পরে সংখ্যাটা কত? 17। 17টা 18, তাহলে 17/4 18/4 19/4 এটা উত্তর। যখনই দুটো পূর্ণ সংখ্যার মাঝে কোনো মূলদ সংখ্যা বসাতে বলবে তখন কি করতে হবে? এই ভাষাটা একটু মুখস্থ করে নেব। 4 ও 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলছে, তাহলে 4 এবং 5 সমতুল্য মূলদ সংখ্যা লিখি যাদের হর কত? 3 + 1 = 4। 3 ভাগে 3টে মূলদ সংখ্যা বলতে বলেছে, সে 3 তার সঙ্গে 1 বেশি করে যোগ করতে হবে। তারপরে যে সমতুল্য মূলদ সংখ্যা লিখেছি, এগুলোকে বলে সমতুল্য মূলদ সংখ্যা। 4 সমতুল্য মূলদ সংখ্যা 16/4। যেটা কাটাকুটি করলে আগেরটাই ফিরে আসবে। 5 সমতুল্য মূলদ সংখ্যা 20/4। হর সমান আছে। এবার কি করলাম? 4 ও 5 মধ্যে 3টি সমতুল্য মূলদ সংখ্যা হলো এটা। এটা 16 পরের সংখ্যাটা কত? 17। 17/4। তারপরটা 18/4 19/4 এটাই উত্তর। দেখুন আমরা এই যে 5 4 নম্বর যে কোশ্চেনটা ছিল, 5 নম্বর যে কোশ্চেনটা ছিল যে 5 নম্বর কোশ্চেন, 4 আর 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাই। আমি যদি অঙ্কটা এইভাবে করতাম তাতেও অসুবিধা হতো না। 4 5 নম্বর অঙ্কটা 4 এবং
5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 4.1 লিখলাম, 4.2 লিখলাম, 4.3 লিখলাম। মানে এটাকে ভগ্নাংশ লিখলে 41/10, 42/10, 43/10। এটাই आंसर করে দেবো। কি অসুবিধা হবে? 4 আর 5 এর মধ্যে এরা আছে। এই সংখ্যাগুলো কি 4 আর 5 এর মধ্যে না? এরপর দেখো 6 নম্বর, 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা বসাই। 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। যদি পরীক্ষায় নম্বর থাকে কত, মনে কর 1 নম্বর দেয় কি 2 নম্বর দেয়, আমার হিসাবে এটা লিখে দিলে কোনো অসুবিধা নেই। 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো 6টি মূলদ সংখ্যা হলো 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6। ঠিক আছে, তার মানে 11/10, 12/10, 13/10, 14/10, 15/10, 16/10। এগুলো সব কি 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হবে না? এবার আমাদের বইতে যেভাবে করা আছে সেভাবে যদি করি, সেটাও করে রাখি। তাহলে 1 বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতিতে কি লিখবো, 1 এবং 2 এর মাঝে 2 এর 1 এবং 2 এর 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা পেতে কি করি, 1 এবং 2 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখি। সমতুল্য মূলদ সংখ্যা লিখি যাদের হর কত হবে, যাদের হর 6 + 1 = 7 হয়, হর হবে 7। তাহলে 1 কে হর 7 যদি করতে হয় তাহলে লবের সঙ্গে 7 গুণ করতে হবে, 7/7। আবার 2 কে যদি হরে 7 করতে হয় তাহলে লবকে 7 দিয়ে গুণ করতে হবে, 14/7। সমতুল্য মূলদ সংখ্যা। তাহলে নির্ণেয় 6টি সমতুল্য মূলদ সংখ্যা, নির্ণেয় 6টি মূলদ সংখ্যা, সমতুল্য নয়, নির্ণেয় 6টি মূলদ সংখ্যা হলো কত, এই 7-এর পরের সংখ্যাটা কত, 8, 8/7 এটা হবে, 9/7 এটা হবে, 10/7 এটা হবে, 11/7 এটা হবে, 12/7, 13/7। দেখো 6টা মূলদ সংখ্যা হয়ে গেছে। এইটুকুন লিখবো, না হলে এটা লিখবো, অথবা এই উত্তরটা লিখবো, 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো কত, 8/7
7, 9 ভাজিত 7, 10 ভাজিত 7, 11 ভাজিত 7, 12 ভাজিত 7, 13 ভাজিত 7। এটা তো উত্তর হলো, কিন্তু আমার যদি ওই যে প্রশ্নটা বলেছে সংখ্যা রেখায় বসাই, সংখ্যা রেখায় বসাই বললে এভাবে করলে হবে না, উত্তরটা পুরো হলো না তো। তাহলে আমরা সেভাবে এগোই, এবার সংখ্যা রেখায় বসাই বলে এগোই। প্রথমে 5 নম্বরটাই করি। 5 নম্বর, 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখতে বলছে, সংখ্যা রেখায় বসাতে বলছে। 4 এবং 5 এর মধ্যে 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা পেতে 4 এবং 5 এর সমতুল্য, 5 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা লিখি যাদের হর কত, হর হচ্ছে 3 + 1 সমান 4 হয়, যাদের হরটা হবে 4। অতএব 4 এর হর যদি 4 করতে চাই, তাহলে লবকে 4 দিয়ে গুণ করতে হবে, 16/4। আর 5 এর বেলায় কি করতে হবে, 5 এর যদি হর আমরা কত করতে চাই, 4 করতে চাই, লবকে 4 দিয়ে গুণ করব, 20/4। অতএব 4 এবং 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো, তিনটি মূলদ সংখ্যা হলো কি লিখবো, এই 16 পরের সংখ্যাটা কত, 17, 17/4, 18/4, 19/4। এবার সংখ্যা রেখায় বসাতে যাব। এইখানটা নিলাম আমরা কত, 0। 0-র পরে সমান দূরে এখানে হচ্ছে +1, এটা +2, +3, +4। এবার +5 তো, এটাকে 4 ভাগে ভাগ করো, 1, 2, 3, 4। এই 4 নম্বর জায়গায় লিখো +5। 4 নম্বর জায়গায় কি লিখবো, +5। তাহলে এই যে এই প্রথম পয়েন্টটা কত, এই পয়েন্টটা হয়ে যাবে কত, 17/4। এই পয়েন্টটা কত হবে, 18/4। এটা কত হবে, 19/4। বোঝা গেছে? এটা হচ্ছে +4, এটা +5, এদের মাঝখানে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগটা 17/4, পরের পয়েন্টটা কত, 18/4, তারপর এটা 19/4। 6 নম্বর অঙ্কটা করি। সংখ্যা রেখার উপরে 1 এবং 6 এর 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় বসাও। তাহলে একই ভাষা লিখবো, 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা পেতে 1 এবং 2 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা লিখি, হ্যাঁ, যাদের হর কত হবে, যাদের হর হবে কত, 6 + 1 = 7। অতএব
1 এর যদি হর 7 করতে চাই, লবকে 7 দিয়ে গুণ করো, মানে 7/7। 2 কে যদি হরে 7 করতে চাই, লবকে 7 দিয়ে গুণ করব, 14/7। তাহলে অতএব 1 এবং 2 এর মধ্যে কটা 6টি মূলদ সংখ্যা হলো, 6টি মূলদ সংখ্যা হলো কত হবে? এই যে 7 এর বড় সংখ্যাটা কত? 8, 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। এবার সংখ্যা রেখায় বসাই। এটা সংখ্যা রেখা করলাম, এটা কত? 0, এখানে কত করলাম? +1, তাই তো? এবার +2 করতে যাওয়ার আগে ক ভাগে ভাগ করে নিই? 7 ভাগে ভাগ করি, মানে চোখের আন্দাজে। এটা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, মানে এমন ভাবে নিলাম যাতে এই 0 থেকে 1 পর্যন্ত যা, 1 থেকে এই 2 পর্যন্ত কি সমান দেখায়। এইটুকুন আর এইটুকুন গ্যাপ যেন মোটামুটি চোখের মধ্যে সমান দেখায়, হলো? তাহলে এখানে 7 ভাগে ভাগ করেছি, তাহলে এই প্রথম এই পয়েন্টটা কত হবে? এটা হচ্ছে কত? 8/7। এই পয়েন্টটা কত হবে? 9/7। এই পয়েন্টটা কত হবে? 10/7। এই পয়েন্টটা কত হবে? 11/7। এটা কত হবে? 12/7। এটা কত হবে? 13/7। বুঝলাম? পরের কোশ্চেনটা কি আছে? 1/5 আর 1/4 এর মাঝখানে 1/5 আর 1/4 এর মাঝখানে কটা সংখ্যা বসাতে হবে? তিনটি মূল্য সংখ্যা লিখি। একটা কাজ করি, তোমার 4 আর 5 এর লসাগু করলে কত হবে? 20 হবে না? 20। চল, এটাকে 20 করতে গেলে উপর নিচে 4 দিয়ে গুণ করব, আর এটাকে 20 করতে গেলে কি হবে? উপর নিচে 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? এটাকে 20 করার জন্য উপর নিচে 4, এটা 20 করার জন্য উপর নিচে 5। তার থেকেও সহজ রাস্তা আছে, হাঁটা, ওই জন্য কিছু করতেই হবে না। এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে গেলে কত হবে? মানে এটা উপরে 2 দিয়ে গুণ করে নিচে 2 দিয়ে গুণ করলে 10, মানে 0.2 হবে, 0.2। আর এটাকে দশমিক এখানে কত? উপর নিচে তোমার যদি 25 দিয়ে গুণ করি, 25 দিয়ে গুণ করলে 4 25 100, তাতে 25/5 আমি তো 25 দিয়ে গুণ করবো, এটা কি করছি? 4 গুণন 25, তাহলে 100, তার মানে 0.25। এটা হচ্ছে 0.2 আর 0.25, হলো? মানে দশমিক ভগ্নাংশে নিয়ে গেলাম। অতএব 1/5 এবং 1/4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা হলো এই 20 পরের সংখ্যাটা কত? 21, 0.21, 0.22, 0.23। আর লিখতে হবে না। আর 0.2 আর যদি 4টা আর একটা লিখতাম, এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে গেলে 21/100, 22/100, 23/100। এটাই উত্তর। বইয়ের মতো পড়তে গেলে এটা অনেক কাঠখোট পড়াতে হবে। এটা কি করলাম? এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে গেলাম, 1/4টাকে দশমিক ভগ্নাংশে। এখানে উপরে যে 2 দিয়ে গুণ করলে পরে নিচে 10,
10 দিয়ে ভাগ করার জন্য কি এক ঘর আগে দশমিক বসিয়ে দিলে হয়ে যায়, ওটাকেও তাই করলাম। ওখানে এবার কি পুরো নিচে 25 দিয়ে গুণ করলে পরে 4 পয়সা 100, 2 ঘর বাদে দশমিক বসিয়ে দেবো, 2 ঘর বাদে দশমিক বসিয়ে দিয়েছি। এবার তোদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার যদি 3টে জায়গায় যদি 6টা মূলদ সংখ্যা করতে বল তাহলে কি করতে হবে? তাহলে কি হতো না, যদি এবারে 4 এবং 1/5 এবং 1/4 এর মধ্যে যদি মনে করো 5টি মূলদ সংখ্যা লিখতে হতো, 5টি মূলদ সংখ্যা, অসংখ্য মূলদ সংখ্যা লেখা যাবে। 5টি মূলদ সংখ্যা হলো তোমার কত, এই যে এটা 0.21 লিখেছি, 0.22 লিখে দেবো, 0.23 লিখে দেবো, 0.24 লিখে, এরপর 0.25 হয়ে যাবে, দরকার নেই। তুমি এরপরে করে দাও কি 0.22, আচ্ছা 0.241 করে দাও। এই সংখ্যাটাও কত, এই 0.25 এর মধ্যেই তো থাকবে। এরকম আরো করা যাবে, অসংখ্য করা যাবে। আট নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে এগিয়ে যাই। বক্তব্যটি সত্য হলে টি, মিথ্যা হলে এফ পাশে বসায়। 1 নম্বর হচ্ছে, হ্যাঁ, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং গুণন করে পূর্ণ সংখ্যা পাই। এটা সত্য টি। তুমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা ভাবো তো, মনে করো 2 আর 5 গুণ করলে 10, যা পূর্ণ সংখ্যা। 2 -2 গুণন 5 -10, যা পূর্ণ সংখ্যা। যে কোনো দুটো পূর্ণ সংখ্যা ভাবো, যদি এটা আমি 2 এর সঙ্গে 5 যোগ করতাম 7, যা পূর্ণ সংখ্যা। যদি 2 থেকে 5 বিয়োগ করতাম -3, যা পূর্ণ সংখ্যা। যোগ বিয়োগ যে কোনো দুটো পূর্ণ সংখ্যা ভাবো, তাহলে যোগ করলেও পূর্ণ সংখ্যা হবে, বিয়োগ করলেও পূর্ণ সংখ্যা হবে, গুণন করলেও পূর্ণ সংখ্যা হবে। 2 নম্বর হচ্ছে, দুটি পূর্ণ সংখ্যার ভাগ সর্বদাই পূর্ণ সংখ্যা পায়। দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল সর্বদা পূর্ণ সংখ্যা পাই। এটা কি হবে, মিথ্যা হবে, এটা সত্য হবে না। যেমন ধরো আমি 20 কে 4 দিয়ে ভাগ করলাম, উত্তর 5 পেয়ে গেলাম, তো এটা পূর্ণ সংখ্যা, যা পূর্ণ সংখ্যা। উল্টোটা যদি করতাম, যদি 4/20 করতে যেতাম, মানে 4/20 কাটাকুটি করে কত হতো তোমার 1/5, 1/5 ভগ্নাংশ, যা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নয়, যা ভগ্নাংশ। এটা ভগ্নাংশ। তাহলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে না, সবসময় হবে না, কখনো কখনো হবে, কখনো হবে না। নয় নম্বর কোশ্চেনটা কি বলা আছে, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো? দুটি মূলদ সংখ্যার
মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণন গুণ ও ভাগ। ভাগের সময় কি হবে? ভাজক শূন্য নয় করলে কি পাবো? বাস্তব সংখ্যা পাবো। বাস্তব সংখ্যা পাবো। বাস্তব সংখ্যা পাবো, ঠিকই আছে। বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা লিখলেও হবে। এখানে বাস্তব সংখ্যা না লিখে মূলদ সংখ্যা পাবো লিখলেও হবে। মূলদ সংখ্যা পাবো। না, বাস্তব সংখ্যা কথাটা ঠিক হবে না, মূলদ সংখ্যা কথাটাই ঠিক হবে। কারণ বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যাগুলো চলে আসবে, এটা মূলদ সংখ্যাই হবে। দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে মূলদ সংখ্যাই পাবো। এবার তুমি চিন্তা করো, যে কোনো দুটো মূলদ সংখ্যা বা ভাব, বল এটা মূলদ সংখ্যা বল। উদাহরণ বল। 2/3। 2/3 একটি মূল হলে 2/3 হলো একটি মূলদ সংখ্যা, ঠিক আছে, হলো একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আরেকটা মূলদ সংখ্যা বলো। 4/5। 4/5 হলো অপর একটি মূলদ সংখ্যা। অপর একটি মূলদ সংখ্যা। এবার যদি 2/3 আর 4/5 করি, দুটো মূলদ সংখ্যা যোগ করি, তাহলে ভগ্নাংশের যোগের কি? এই হরের লসাগু কত? 3 আর 5 লসাগু 15 হবে। 3 আর 5 গুণফল, 15কে 3 দিয়ে ভাগ করব 5, 5 সঙ্গে 2 গুণ করলে 10, প্লাস প্লাস তো প্লাস 3 3 4 12, মানে 22 তো 15, যা মূলদ সংখ্যা। যদি বিয়োগ করতাম 2/3 ভাজিত বিয়োগ 4/5, লসাগু তো 15ই হতো, উপরে 10 মাইনাস 12 মাইনাস 2/15, যা মূলদ সংখ্যা। যদি গুণন করতাম 2/3 গুণন 4/5, গুণন করলে কত? 8/15 হতো, যা মূলদ সংখ্যা। যদি ভাগ করতাম 2/3 ভাজিত 4/5, এটাকে 2/3 ভাজিত 4/5, এটা ভাগ চিহ্নটাকে আমরা এই দাগটা মানে ভাগ চিহ্ন, তাহলে গুণন চিহ্ন দিয়ে উল্টে দিই, উপরে 5 চলে যাবে, নিচে 4 আসবে, কাটাকুটি করলে কত হবে? 2 1 2 2 2 4, মানে 5/6, যা মূলদ সংখ্যা। পরে চলে আসো, এক কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2, একের 1 নম্বর কি লেখা আছে? দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। দুটি মূলদ সংখ্যার সমষ্টি, মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। দুটি মূলদ সংখ্যা সর্বদা মূলদ সংখ্যা। সত্য না মিথ্যা? এটা সত্য। দুটো মূলদ সংখ্যা সমষ্টি করি, বিয়োগ করি, যোগ করি, মূলদ সংখ্যাই হয়। 2 নম্বর, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। দুটি অমূলদ
সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এটা মিথ্যা হবে। কেন মিথ্যা হবে দেখো, 2 প্লাস রুট 3 একটি মূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা। 2 প্লাস রুট 3 একটি মূলদ সংখ্যা। আবার 2 মাইনাস রুট 3 যদি করি, অপর একটি মূলদ সংখ্যা হবে। এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ। 2 প্লাস রুট 3 একটি অমূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাটাকে পি ভাজিত কিউ আকারে প্রকাশ করা যাবে না। আর 2 মাইনাস রুট 3 করলে কি, অপর একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা এদের যদি যোগ করে দেই, যোগ করলে কিন্তু 4, যা মূলদ সংখ্যা। কিন্তু আপনি তো এখানে মিথ্যা লিখবেন, এটা তো সত্য হয়ে গেল। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হলো কি, এটা মূলদ হয়েছে। কিন্তু যদি আবার এরকম হতো, এটা দেখ 2 প্লাস রুট 3 একটি অমূলদ সংখ্যা। যদি এখানে আমি 2 মাইনাস 2 রুট 3 করতাম, অপর একটি অমূলদ সংখ্যা। অপর একটি অমূলদ সংখ্যা। এদিকে যদি যোগ করা হয়, যোগ করলে পরে কি কাটবে? যোগ করলে তো কাটবে না। 2 আর 2 যোগ করে কত? 4। আর এই দুটো যোগ করলে কত? দুটো x আর মাইনাস 2x যোগ করলে মাইনাস x হয়ে যাবে, মাইনাস রুট 3 হয়ে যাবে। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসলো, যা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, দুটো অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। একের থেকে 3 দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা হয় না হবে, আছে হবে। এটা কি সত্য হবে। আমরা একটা কথা মুখস্থ রাখবো, দুটি মূলদ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল সর্বদা মূলদ সংখ্যা। একটা নিয়ম মুখস্থ রাখি, যে নিয়মটা কি, দুটি মূলদ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল এবং গুণফল হবে সর্বদা মূলদ সংখ্যা। একের থেকে 4 নম্বর, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যার গুণফল, অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, এটা মিথ্যা হবে, এটা সত্য নয়। কেন? দেখো রুট ওভার 2 কিরকম সংখ্যা? রুট ওভার 2 হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা,
রুট ওভার 2 সংখ্যাটাকে পি ভাজিত কিউ আকারে প্রকাশ করা যাবে না। রুট ওভার 8টা কি জিনিস? রুট ওভার 8 হলো অমূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে রুট ওভার 2 গুণন রুট ওভার 8, রুট ওভার কত? ভিতরে ভিতরে গুণ করে দিচ্ছি। রুট ওভার 16, 16 মানে কি? 16 এর বর্গমূল 4 গুণন 16 মানে 4 গুণন 4, 4, যা মূলদ সংখ্যা, যা মূলদ সংখ্যা। স্যার আপনি তো এখানে মিথ্যা লিখলেন, দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা হলো তো, মিথ্যা লিখলেন যে। টাকা না, এটা তো একটা দিলাম। আবার রুট ওভার 2 এর সঙ্গে যদি আমি রুট ওভার 2 এবং রুট ওভার মনে করো 6 হলো দুটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবারে যদি রুট ওভার 2 আর রুট ওভার 6 এর গুণ করা যায়, ভিতরে ভিতরে গুণ করে রুট ওভার 2 গুণন 4, রুট ওভার 12, যা অমূলদ সংখ্যা। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। রুট ওভার 12 সংখ্যাটাকে রুট থেকে বের করা যাবে না। 5 নম্বর, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। এটা সত্য। মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যারই একটা ভাগ। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা, এটা মিথ্যা। প্রতিটি অমূলদ সংখ্যা, প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা ঠিক নয়। প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা কতটা ঠিক নয়। যেমন ধর আমি একটা 2 হলো কিরকম সংখ্যা? বাস্তব সংখ্যা, যা অমূলদ নয়, অমূলদ নয়। কারণ এই 2টাকে আমরা 2/1 আকারে লিখতে পারবো। ঠিক আছে, তোমার 3/5 হলো বাস্তব সংখ্যা, যা অমূলদ নয়, অমূলদ নয়। কারণ এটা কি 3/5। আর একটু পরে পাম্পের সুইচটা অন করে দিলে হয়। তো পাম্পে জ্বালিয়ে দাও। আওয়াজ হবে অসুবিধা হবে না? আমরা 2 নম্বর অঙ্কটা করে নিই। 2 নম্বর, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? 4টি অমূলদ সংখ্যা লিখি। অমূলদ সংখ্যা যে সংখ্যাকে পি ভাজিত কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, যেখানে পি কমা কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে বলে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এখান থেকে এইটুকুনটা ব্র্যাকেটে থাকবে। 4টি অমূলদ সংখ্যা, 4টি অমূলদ সংখ্যা হলো রুট ওভার 2,
কমা রুট ওভার 3 কমা 2 প্লাস রুট ওভার 3 কমা 2 রুট 5 ইত্যাদি। এরকম অসংখ্য আরো আছে, এগুলো সব অমূলদ সংখ্যা। তুমি বলবে স্যার রুট ওভার 2টাকে অমূলদ সংখ্যা বলছেন না, রুট ওভার 2 তো 1.414, রুট ওভার 2 এর মান 1.414 সমান কত 1414 বাই 1000, যা মূলদ সংখ্যা, যা মূলদ সংখ্যা। তাহলে এটাকে আপনি রুট ওভার 2 কে অমূলদ সংখ্যার জায়গায় লিখলেন কি করে? এই যে রুট ওভার 2 এর এই মানটা, এটা এর প্রকৃত মান নয়, এটা কাছাকাছি একটা মান। এটা রুট ওভার 2 এর 1, এখানে রুট ওভার 2 এর এখানে 1.414 মানটি রুট ওভার 2 এর প্রকৃত মান নয়, প্রকৃত মান নয়। কারণ 2 এর বর্গমূল করে আমরা কখনো শেষ কিনারা পাবো না। 2 এর বর্গমূলের করতে গেলে তার শেষ কিনারা পাবো না। শেষ কিনারা না পেলে পরে অঙ্কটা থামানোর জন্য এখানে একটা আসন্ন মান উত্তরটা করা আছে। এটা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান উত্তরটা আছে। এখানে 2 এর বর্গমূলের কি করা আছে 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এই উত্তরটা রয়েছে। তিনের দাগে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে একটা ছক তৈরি করি। ছকে লিখব এখানে মূলদ সংখ্যা আর এখানে লিখব অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। রুট ওভার 9টা মূলদ সংখ্যার ঘরে বসবে, কারণ রুট ওভার 9 মানে 9 এর বর্গমূল করলে কত 3 বেরোয় না, 3 মানে 3/1। তারপরে রুট ওভার 225, এটাও এখানে মূলদ সংখ্যা রুট ওভার 225, রুট ওভার 225 মানে রুট ওভার 15 গুণন 15, 15 15 তাহলে একটা 15 বর্গমূলের ভিতরে জোড়া থাকলে একটা হবে, 15 সংখ্যাটা মূলদ সংখ্যা। রুট ওভার 7, এটাকে p বাই q আকারে প্রকাশ করা যাবে না, 15 মানে 15/1, এটা অমূলদ সংখ্যা। রুট ওভার 50, এটা অমূলদ সংখ্যার ঘরে চলে যাবে। রুট ওভার 100, রুট ওভার 100টা মূলদ সংখ্যা, রুট ওভার 100 মানে কি 100 বর্গমূল 10, 10 মানে 10/1। তারপরে কত রুট ওভার 81 মাইনাস রুট ওভার 81, এটাও মূলদ সংখ্যার ঘরে হবে, কারণ 9 এর বর্গমূল 81 বর্গমূল 9 হয়, মানে মাইনাস 9/1। তারপরে 42 রুট ওভার 42, এটা অমূলদ সংখ্যার ঘরে যাবে। রুট ওভার 29, এগুলোর বর্গমূল করা যাবে না। তারপরে রুট ওভার মাইনাস 1000, এটাও কি হবে অমূলদ সংখ্যা হবে, কারণ রুট ওভার 1000 কে যদি আমি করতে যাই রুট ওভার কটা 10 হবে, 3টা 10-এর গুণফল, জোড়া 10 থেকে একটা 10 বের হবে। তাহলে এগুলো হচ্ছে কি এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, বুঝেছি অল্প। এরপরে 4 নম্বরটা আমরা অলরেডি করে দিয়েছি, 5 নম্বরটা অলরেডি করে দিয়েছি, সংখ্যার আগের দিনের ভিডিওতে আছে। সংখ্যা রেখার উপরে সংখ্যা স্থাপন করি, এটা হয়নি। 6 নম্বরটা তো হয়নি, তাই না, 6 7 এগুলো হয়নি, ঠিক আছে এরপরে থাকুন। আচ্ছা, সংখ্যা রেখার উপরে রুট ওভার 2/5 স্থাপন করা, এটা একটু করে দিচ্ছি আমরা আজকে। সংখ্যা রেখার উপরে রুট ওভার 5, এখানে 4 নম্বর অঙ্কটা
স্যার 4 আর 5 এর দিয়ে দিলে 4 আর 5 এর দুটোই করে দিন স্যার খাতা তুলে নেব। এই সংখ্যা রেখার উপরে √5 স্থাপন। এই √5 মানে কি? এটা লিখতে পারি 4 + 1 লিখতে পারি। 4 আর 1 যোগ করলে 5। 4 কে কি লিখতে পারি? 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার পারি। এটা সরল রেখা বানিয়ে নিচ্ছি। এটা আমাদের আগের দিনের ভিডিওতে আছে। এখানে লিখব 0 0 0 লিখব না, কি লিখব? ও ও ও বিন্দুটা শূন্য সংখ্যাকে বোঝাবে। শূন্যটা রসগোল্লার মতো গোল আর শূন্যটা ডিমের মতো লম্বাটে। এবার এখান থেকে কিছুটা দূরে একটা বিন্দু নেব, তার থেকে সমান দূরে একটা বিন্দু নেব। এই বিন্দুটার নাম দেবো এ। এইটুকু এখান থেকে ও থেকে এ পর্যন্ত এই দূরত্বটা কত? 2 একক। আচ্ছা আচ্ছা 2 একক। আর এ বিন্দুতে একটা লম্ব টানবো যার দৈর্ঘ্য একক। এ বি লম্ব টানবো, দৈর্ঘ্য 1 একক। হচ্ছে বি এর সঙ্গে ও যোগ করে দেবো। এই কোণটা কি হবে? 90 ডিগ্রি। এটা হয়ে যাবে অতিভুজ। অতিভুজ। আর এই সরল রেখাটার নাম দিয়ে দেব পি কিউ। পি কিউ সংখ্যা রেখার উপরে ও বিন্দুটা কি দেখাচ্ছে? পি কিউ সংখ্যা রেখার উপরে ও বিন্দুটি ধরি পি কিউ সংখ্যা রেখার উপর ও বিন্দুটি 0 এবং এ বিন্দুটি +2 সংখ্যাকে বোঝাচ্ছে। চালাও মুখস্থ। যদি পি কিউ সংখ্যা রেখার উপর ও বিন্দুটি 0 আর এ বিন্দুটি কি করছে? +2 সংখ্যাকে বোঝাচ্ছে। মানে যে 2 সেমি মনে করো। দাঁড়িয়ে এ বিন্দুতে সংখ্যা রেখার উপর এক একক দৈর্ঘ্যের কি করব? এ বি লম্ব টানি। দাঁড়িয়ে ও কমা বি যুক্ত করি। ও এর সঙ্গে বি যুক্ত করলাম। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে হলো, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে বি ও এ সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে কি দাঁড়াবে? এখানে ওবি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে ও বি এটা স্কয়ার ইকুয়াল ও এ মানে 2 একক। 2 এককের হোল স্কয়ার। এটা হচ্ছে 1 একক তার হোল স্কয়ার। 2 এককের হোল স্কয়ার মানে 2 2 4 আর এককের স্কয়ার মানে বর্গ একক। এটা 1 বর্গ একক। এবার এটা যোগ করলে কত? 4 আর 1 5। ও বি স্কয়ার ইকুয়াল টু 5 বর্গ একক। এটা ও বি স্কয়ার আছে। 5
তাকে আমরা √5 একক তার হোল স্কয়ার লিখতে পারবো। 5 বর্গে ওটাকে √5 একক হোল স্কয়ার, কারণ √5 এর স্কয়ার মানে কত? √5 এর যদি স্কয়ার দেওয়া যায়, √5 গুণন √5, দুটো 5 এর গুণফল, একটা 5 হয়ে যাবে না? তাহলে 5 এর বদলে √5 লেখা যাবে কি না? হ্যাঁ স্যার। দুদিক থেকে স্কয়ার তুলে দেই, তাহলে OB এর মানটা কত হয়ে যাবে? √5 একক। OB এর মান √5 একক। OB এর মান √5 একক। এবার কি করছি? O বিন্দুকে কেন্দ্র করে, O বিন্দুকে কেন্দ্র করে OB সমান √5 একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকি যা PQ সংখ্যা রেখাকে কি করে? C বিন্দুতে ছেদ করে। C বিন্দুতে ছেদ করে। দাঁড়িয়ে কি লিখলাম? O বিন্দুকে কেন্দ্র করে, এটা O বিন্দু, O বিন্দু কেন্দ্র করে OB ব্যাসার্ধ নিয়ে এটা একটা বৃত্তচাপ আঁকবো, সি বিন্দু, যা এটা হচ্ছে C বিন্দু হবে। এই বিন্দুটা কি? C বিন্দু। সংখ্যা রেখাকে C বিন্দু ছেদ করে। অতএব OB এই মানে OB নালে OC লিখি। অতএব OC, এই OC দৈর্ঘ্যটা OB এর সঙ্গে সমান হবে না? একটা বৃত্তচাপ যখন আমি আঁকছি, একটা বৃত্ত আঁকলে পরে বৃত্তের সব ব্যাসার্ধ কি হয়? এরকম যে বৃত্ত আঁকবো, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ সব কি সমান মাপের হয় না? হ্যাঁ স্যার। তাহলে OC সমান OB হবে। OC 5 একক, √5 একক। √5 একক। OB মানে √5 একক। তাহলে এই যে OC টা হচ্ছে √5, তার মানে অতএব C বিন্দুটি হলো কি? C বিন্দুটি √5 সংখ্যাকে বোঝাচ্ছে। C বিন্দুটি √5 সংখ্যাকে বোঝাচ্ছে। এটা মুখস্থ করে নাও। এখান থেকে